যখন বাঘ জায়গা ওঠে তখন কিন্তু সামনে যা থাকে সব খাইয়া ফেলে, তাই না? আলহামদুলিল্লাহ, বিশাল এক সুখবর নিয়ে এসেছি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পরিত্যক্ত দুটি বিমান ঘাঁটি লালমনিরহাট এবং ঠাকুরগাঁ পরিদর্শন করলেন দুদিন আগে। আর এই পরিদর্শনের পরে ভারতীয় গণমাধ্যম সহ ভারতের রাজনীতিতে তুলপাল শুরু হয়েছে। কাউকে বুঝতে না দিয়ে এনসিপিকে দিয়ে প্রফেসর ইউনূস নির্বাচন রাজনীতির সব হিসাব নিকাশ ঘুরিয়ে দিচ্ছেন, 360 ডিগ্রি উল্টে দিচ্ছেন। ওখান থেকে চলে গেল আপনার আগুনটা সরাসরি চলে গেল কোথায়? আপনার 2 নম্বর কোটা থেকে, আপনার 3 নম্বর কোটা থেকে 2 নম্বর কোটা ওয়ার হাউস, যেগুলো স্বাভাবিক কোন আগুন না। এই আগুনগুলোকে স্বাভাবিক আগুন মনে করাটা মনে হয় উচিত হবে না। আপনাদেরকে যে আমরা সবসময় বলে আসতেছি যে এই রয়ের দালালরা, এই ভাজাকাররা, রাজাকাররা বাংলাদেশের এয়ারফোর্স, বাংলাদেশের আর্মি, বাংলাদেশের বর্ডার প্রোটেকশন, বাংলাদেশের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা, তারপরে হচ্ছে প্রশাসন, সব জায়গায় বসে আছে এবং আপনারা এদেরকে নজরদারিতে রাখেন। ইউ গাইজ নট কেয়ার অ্যাবাউট আস, কারণ আমাদেরকে আপনাদের কাছে ছাগল মনে হয় এবং দেশের নাগরিক মনে হয়। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। দুদিন আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটি হেলিকপ্টার নিয়ে চলে গেলেন একেবারে চিকেন নেকের পাশে অবস্থিত ঠাকুরগাঁ এবং লালমনিরহাট দুটি বিমান ঘাঁটির কার্যক্রম কতটুকু উত্তীর্ণ হয়েছে, কতটুকু এগিয়ে গিয়েছে তা পরিদর্শন করতে। সেখানে যেই যুদ্ধ বিমানগুলা রাখা হবে তার হ্যাঙ্গারের কাজগুলা কতটুকু এগিয়েছে তা উনি নিজ চোখে দেখে পরিদর্শন করতে গেলেন। এটা বাংলাদেশের রুটিন মাফিক কাজ হিসাবে উনি গিয়েছেন, কিন্তু ভারতের রাজনীতিতে এবং ভারতের সাংবাদিকদের চোখে মুখে গুম হারাম হয়ে গিয়েছে যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনায় হাত দিয়ে সেই কাজ এগিয়ে নেওয়ার পরিদর্শন করতে এসেছেন। সেই চিকেন নেক থেকে মাত্র 20 কিলোমিটার দূরে লালমনিরহাট আমাদের বিমান ঘাঁটিটি, যে বিমান ঘাঁটিটির মধ্যে 6 মাস আগে আমি বলেছিলাম যে এখানে চায়না, তুরস্ক, পাকিস্তান ইনভেস্ট করছে এবং চায়না, তুরস্ক, পাকিস্তান থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলা সেখানে রাখা হবে। যেটা চিকেন নেক আপনারা সবাই জানেন যে ভারতের 7 সিস্টার 7টি অঙ্গরাজ্যের সাথে যেই জায়গাটা দিয়ে আসা যাওয়া করতে হয় সেই জায়গাটা মাত্র 22 কিলোমিটার। এটাকে চিকেন নেক বলে, মুরগির গলা বলে। মুরগির গলাটা যেরকম চিকন আর লম্বা থাকে, সেই গলাটার মতন চিকন জায়গাটা তাদের পাড়ি দিতে হয় ভারতের মেইন ল্যান্ড থেকে ওই 7 সিস্টারে। ওই জায়গাটা, ওই খুব সেন্সিটিভ জায়গাটার ভিতরে হঠাৎ করে যখন পরিদর্শন করলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তখন ভারতের গুম হারাম হয়ে গেল। ভারতের এই গুম হারাম হয়ে যাওয়ার পিছনে যেই জিনিসগুলা আছে সেইগুলা আপনাদের সামনে তুলে ধরছি। গত মে মাসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা। তিনি জানিয়েছিলেন বাংলাদেশ গুরুত্বের সাথে দেখছে এই দুইটা বিমান ঘাঁটি। বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে উনি এটাই বুঝিয়েছেন আকার ইঙ্গিতে যে আমাদের সবচেয়ে বড় শত্রু ভারতের পাশে এই দুইটা আমরা বিমান ঘাঁটি সচল করতে যাচ্ছি এবং সেটা সচল করা আমাদের নিজেদের স্বার্থে প্রয়োজন। তখন সাংবাদিকরা নানা প্রশ্ন করেছিলেন, এর মধ্যে প্রশ্ন করেছিলেন যে এই বিমান ঘাঁটিতে শোনা যাচ্ছে চায়নার যুদ্ধ বিমান থাকবে, যেই যুদ্ধ বিমানগুলা খুব অত্যাধুনিক, খুব পাওয়ারফুল, যেগুলোর মাধ্যমে ভারতকে কোণঠাসা করেছিল পাকিস্তান, সেই যুদ্ধ বিমানগুলা নাকি এখানে রাখা হবে। তিনি তা এড়িয়ে গিয়েছিলেন, না চায়নার নাম বলেছেন না পাকিস্তানের নাম বলেছেন। জানা গেছে যে ওখানে 15 থেকে 20টি JF-17 বিমান রাখা হবে। JF-17 যদিও এটা চায়নার প্রযুক্তি, কিন্তু এটার ফ্যাক্টরি এখন পাকিস্তানেও আছে, চায়নাতেও আছে এবং পাকিস্তান চায়না যৌথভাবে এই যুদ্ধ বিমানগুলা এখন তৈরি করছেন। এই JF-17 আমরা 20টি যুদ্ধ বিমান কিনতেছি, গত কয়েকদিন আগে আপনাদেরকে নিউজটা দিয়েছিলাম। এই সেখান থেকে লালমনিরহাটেই 10 থেকে 15টি যুদ্ধ বিমান JF-17 রাখা হবে। সেগুলা রাখার যে হ্যাঙ্গার, যে মানে যুদ্ধ বিমান রাখার যে এয়ারপোর্টের ভিতরে স্থানগুলা আছে, সেই স্থানগুলা, সেই যুদ্ধ বিমানগুলা রাখার জন্য যে ঘরগুলা, ছাউনিগুলা তৈরি করা দরকার, সেই কাজগুলা এখন পুরোদমে চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরেই সেই কাজগুলা চালু করেছেন। এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের
সময়ে পরিত্যক্ত এই দুইটা এয়ারপোর্ট, একটা হলো আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ি যেখানে ঠাকুরগাঁ, সেই ঠাকুরগাঁয়ে, আরেকটা হলো লালমনিরহাটে। এই দুইটা একেবারে কাছাকাছি এবং চিকেন নেক থেকে দুইটার দূরত্ব খুবই কম। তো সেই দূরত্বের খুবই কম জায়গায় যদি আপনার তুরস্কের অত্যাধুনিক ড্রোনগুলা থাকে, পাকিস্তান এবং চায়না থেকে আমদানি করা হয় এই যুদ্ধ বিমানগুলা, সেগুলা এখানে থাকে, তাহলে চিকেন নেক যে কোনো সময় এই যুদ্ধ বিমান দিয়ে কাট করে দিলে যখন মুরগির গলা কেটে দিবেন তখন তো মুরগি শেষ হয়ে যা। এই গলা কেটে দেওয়ার জায়গাটা যখন আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পরিদর্শন করছেন, এখন ভারতের পায়জামা ভিজে গিয়েছে অনেক নেতাদের, তাহলে ওয়াকারুজ্জামান কি ভারতের বিরুদ্ধে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে হাত মিলিয়ে ভারতকে শাস্তা করবে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা একা ভারত পেয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে যে চিন্তা করেছিল, সেই চিন্তা তাদেরকে পাল্টিয়ে দিল? কারণ সবচেয়ে মহা বিপদ হলো ভারতের জন্য চায়না এবং পাকিস্তান, যে দুইটা ভারতের দুই পাশে, একটা পূর্ব পাশে আর একটা পশ্চিম পাশে, চাপা দিলেই কিন্তু ভারত শেষ। বারবার আমরা দেখছি চায়না দিয়েও মাইর খাচ্ছে, পাকিস্তান দিয়েও ভারত মাইর খাচ্ছে। এরই মাঝে এখন যদি বাংলাদেশ দিয়ে মাইর খেতে হয় তাহলে ভারতের জন্য যাওয়ার আর কোনো জায়গা না। ওদিকে নেপাল আর ভুটান তো বসে আছে সুযোগ পাওয়ার জন্য। বাংলাদেশ যখনই আগাবে চিকেন নেকে তখনই নেপাল আর ভুটান এসে এখানে সাহায্য করবে, কারণ তাদের কাছ থেকেও এই চিকেন নেকটা খুব সন্নিকটে। কিন্তু খেলাটা যে লেভেলে পৌঁছে গেছে দর্শক, এটা খুব মজার এবং ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বলেছেন নির্বাচন কমিশন থেকে বের হয়ে, তার সরল অর্থ হচ্ছে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচনের পরিবেশ নাই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, আর জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে, কোনো উপায় নেই। ওইসব স্বাক্ষরের নাটক করলে হবে না, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আর দেশে ষড়যন্ত্র চলছে, বিভিন্ন জায়গায় আগুন লাগছে, ফেসিবাদের দোসররা এখনো সক্রিয়, এখন পর্যন্ত দেশ আওয়ামী মুক্ত হয়নি, ফেসিবাদ মুক্ত হয়নি। এই পরিবেশে ফেব্রুয়ারিতে কিসের নির্বাচন? নির্বাচনের পরিবেশ আছে? নেই। নির্বাচন কমিশন দালাল কমিশন, নির্বাচন কমিশন বিএনপির দালাল, নির্বাচন কমিশনে কেউ কেউ আছে ডিজিএফআই দালাল। যদিও নাসিরুদ্দিন পাটোয়ারি জামাতপন্থী কেউ আছে বলেও ইঙ্গিত দিয়েছেন, কিন্তু জামাতপন্থী কেউ নাই, সব বিএনপি নিয়ে নিয়েছে। এই নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আরেকদিকে আমরা খবর পেয়েছি, আপনারা দেখেছেন, সিসি ক্যামেরার ব্যবহার হবে না নির্বাচনে, এবং ড্রোন ক্যামেরারও ব্যবহার হবে না। এর মানে বিএনপিকে ভোট কারচুপি করে ক্ষমতা দেওয়ার সুস্পষ্ট বন্দোবস্তের দিকে যাচ্ছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনকে প্রয়োজনে পদত্যাগ করাতে বাধ্য হবে এনসিপি, এনসিপি সেটা পারবে। এর মানে দেখেন এনসিপির যে অবস্থানটা, জুলাই সনদ বাস্তবায়ন জামাত যেটা সিরিয়াসলি চায়, এনসিপি সেটা ছাড়া কোনো নির্বাচন, কোনো সামনের দিকে আগানো এটা মানবে না। শাপলা প্রতীক এটা এখন গৌণ বিষয়, জাতীয় নির্বাচনে কোনো পরিবেশ আছে কিনা এটা হচ্ছে মুখ্য বিষয়। যেমন 1.5 কোটি মৃত এবং প্রবাসী বা বিদেশ চলে গেছে ভোটার, তাদের ভোট তো বাংলাদেশে জালিয়াতি করে বিএনপির পক্ষে দিয়ে দেওয়া হবে। এখন আমাদের সামনে একটা চ্যালেঞ্জ হচ্ছে সামনে সুষ্ঠু নির্বাচন, অথচ কারচুপি নির্বাচনের সব আয়োজন এই দালাল কমিশন করছে। ওয়াকারও তার প্রতিনিধি আছে নির্বাচন কমিশনে, নানান খেলা খেলছে। এই জায়গায় ইউনূস চাইলেও সবাইকে উপেক্ষা করে একদম স্বৈরাচারের মতো যা ইচ্ছা তা বাস্তবায়ন করতে পারেন না। আমরা বলি, দাবি করি, কিন্তু দুর্বলতা আছে। বিএনপিকে ওভারলুক করে যা ইচ্ছা তা করা যায় না। এ কারণে এই যে সামগ্রিক চিত্র দেখছেন, এটা হতে পারে ইউনূসের একটা খেলা, এবং জামাত ওই খেলায় থাকতে পারে। বিএনপিকে বোকা বানানো, বিএনপিকে হাত পা বেঁধে ধৈঞ্চে বানানোর খেলা। আর আপনারা তো দেখছেন যে বিএনপি পদে পদে ধৈঞ্চে হচ্ছে। যেমন 5 আগস্টের পর বিএনপিকে থানা টানা সব দিয়ে দিয়েছে, এরা সেই সুখে আনলিমিটেড চাঁদাবাজি করে এখন জয় বাংলা, এখন তাদের ভোট নাই। এখন এটা মজা না? বিএনপিকে যদি এই সুযোগ না দিত ইউনূস, জামাত যদি বলতো না এই যে থানাগুলো সব বিএনপি পন্থী, আমাদেরকে অর্ধেক দিতে হবে, তাহলে এরকম আনলিমিটেড চাঁদাবাজি তো করতে পারতো না। আর আনলিমিটেড চাঁদাবাজি না করলে বিএনপির এই করুণ অবস্থা হতো না। মজার। এরপরে দর্শক আরো নানান বিষয় দেখেন, সহজ হিসাব। জুলাই সনদ বাস্তবায়ন একদম সংবিধানের উপরে হতেই হবে, গণভোট হতেই হবে। কোনো এদিক ওদিক পার্লামেন্ট এসে করবে অমুক তমুক সংস্কার 2 বছর মেয়াদি, এগুলো হতে পারবে না। এখন ইউনূস চাইলেই যে সবকিছু সব ঠিকঠাক করে ফেলবেন, বিএনপিকে চাপ দিয়ে ধমক দিয়ে, এত সোজা না। এ কারণে বিএনপিকে ভাই ভাই রেখে সব ঠিক করে এরপরে জামাত তো এদিকে আছে বিএনপিকে কাউন্টার দিতে। আর চূড়ান্ত ঘটনাটা এনসিপির মাধ্যমে রাজপথ অবরোধ করিয়ে, যমুনা ঘেরাও করিয়ে কয়েক ঘন্টার মধ্যে করে ফেলতে পারেন। জুলাই সনদ, এই নির্বাচন কমিশনকে সাইজ করা, এই নির্বাচন কমিশন সংস্কার করা, পুনর্গঠন করা, এটা জরুরি। এখন ইউনূস চাইলেই তো আর এদেরকে সরিয়ে দিতে পারেন না। তো এই জন্যে এই এনসিপির আন্দোলন এটা অত্যন্ত জরুরি।
এনসিপি যে কথাগুলো বলছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, সবগুলো দিন শেষে জামাতের জন্য জরুরি। কারণ জামাতের পক্ষে এখন গণজোয়ার, বাধা একটাই, ভোট চুরি করে বিএনপিকে জিতিয়ে দিতে পারে নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচন হলে চোখ বুঝে জামাত ক্ষমতা আসবে, কোনো সন্দেহ নেই। এই বিষয়ে আমি শতভাগ একমত, জনমত এটা বলে। ওই ডাকসু জাকসু চাকসুর আকসুর মতোই জামাতের জাতীয় জনপ্রিয়তা আর বিএনপির করুণ অবস্থা। তো এই জায়গায় নাসিরুদ্দিন পাটোয়ারিরা যা বলছে, এই নির্বাচন কমিশনকে সংস্কার হতে হবে, নইলে তাদেরকে পদত্যাগ করাতে আমরা বাধ্য করব। নির্বাচন কমিশন দালাল মুক্ত করতে হবে, সব মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে, সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দিতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এবং চুপ্পুর হাত থেকে চুপ্পুর সিগনেচার করা কোনো জুলাই সনদ আমরা মানব না, কোনো কনস্টিটিউশন অর্ডার মানব না, প্রফেসর ইউনূসের মাধ্যমে হতে হবে। মানে একদম বিপ্লবী নতুন বাংলাদেশ, ৭২ সংবিধান লাথি দিয়ে ফেব্রুয়ারি নির্বাচন হিসাব নিকাশ সব পরিবর্তন করে সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ গঠনে যা লাগে নাসিরুদ্দিন পাটোয়ারির এনসিপি সেটাই বলছে। জামাত তলে তলে এটা সমর্থন দিবে, এবং হয়তোবা প্রফেসর ইউনূস এই খেলা খেলাচ্ছেন। হতে পারে একটা নতুন বাংলাদেশ, আমরা আশাবাদী। সূক্ষ্মভাবে স্মার্টলি খেলতে হবে, কারণ বিএনপি এখন ভারতের দালাল। তো এই ভারতের দালাল এবং ভারতকে পরাজিত করা তো সহজ নয়। তারপরে হচ্ছে প্রশাসন সব জায়গায় বসে আছে, এবং আপনারা এদেরকে নজরদারিতে রাখেন। ইউ গাইজ নট কেয়ার অ্যাবাউট আস, কারণ আমাদেরকে আপনাদের কাছে ছাগল মনে হয় এবং দেশের নাগরিক মনে হয় না। এক সেকেন্ড থিং হইলো, একই সাথে কালকে চট্টগ্রামে আপনার ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন লাগছে, চট্টগ্রাম ইপিজেডে আগুন লাগছে। তারপরে হচ্ছে আপনার একটা ১২,০০০ টনের জাহাজ, ১২০০ টনের জাহাজ আপনার পানিতে ডুবে গেছে কর্ণফুলীর ওখানে। এরপরে হচ্ছে নারায়ণগঞ্জে চিনির কলে আগুন লাগছে। এই তো, এই যে আগুন লাগা, গত ২ মাস আগে আপনার মাইলস্টোনে আগুন লাগলো। হ্যাঁ, মাইলস্টোনে আগুন লেগে এতগুলা বাচ্চা মারা গেল, তাহলে আপনাদের কনসার্ন হয় নাই কেন? তখন আপনারা কি নিয়ে আসেন? আমার কথা হচ্ছে যে আপনারা যে এই যে দেশের মানুষ ডক্টর ইউনূসকে চেয়ারে বসাইলো এবং উপদেষ্টাদেরকে বসাইলো, সেই উপদেষ্টাদের কনসার্ন নিয়ে নাকি দিলীপ আগারওয়ালারা চলে যায়। হাজার হাজার কোটি টাকার মানি লন্ডারিং এর সাথে যাদের সম্পৃক্ততা, স্বর্ণ চোরাচালানির সাথে সম্পৃক্ত, শেখ হাসিনাকে কি বলে ফাইন্যান্স করে যারা, তারা যদি বাংলাদেশের কারাগার থেকে নীরবে চলে যাইতে পারে, তাহলে আমাদের পিয়ন থেকে তো প্রাইম মিনিস্টার পর্যন্ত সবাই এই ঘটনার সাথে সম্পৃক্ত। তাহলে আমরা কাকে আসলে এককভাবে দোষ দিব? এটা একটা বড় কোশ্চেন। আমি যখন শেখ হাসিনা পতন হয়, তখন আমরা বলছিলাম যে রাষ্ট্রপতির যে গণভবন, বঙ্গভবন, এগুলারেও রিমুভ করেন আপনারা। এই যে চুপ্পু কালপিট, এটা শেখ হাসিনার চেয়ে বড় শেখ হাসিনা বসে আছে, ঠিক আছে? আপনারা সংবিধানের ভালোবাসতেছেন একেবারে, মানে কি বলে এটারে, নামাজ কালামের খবর নাই, প্রতিদিন উজু করেন আপনারা। এই যে সংবিধান বিলুপ্ত করেন নাই, সংবিধান বাতিলও করেন নাই। হ্যাঁ, আপনাদের দেশ ধ্বংস হয়ে যাবে। দেশ তো অলরেডি কলাপস হয়ে গেছে। বিপ্লবের পর আবার দেশের কিসের সংবিধান? এই যে চুপ করে বসায় রাখছেন। তারপরে যারা শেখ হাসিনাকে পার করে দিছে, আমাদের সেনা প্রধান সহ 3 বাহিনীর প্রধান এবং ডিজিএফ এর লোকজনেরা, তারা কিন্তু মানে বহাল তবিয়াতে আছে, তাদের কোনো জবাবদিহিতা নাই। বরঞ্চ তারা এখন ওই যে গুমের বিচার হইতেছে, এইটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছে। তাহলে তারা কারা? আপনারা মনে করেন যে আমরা রেসপেক্ট করি আপনাদেরকে, কিন্তু আসলে বাংলাদেশের মানুষের রক্তের সাথে হোলি খেলছিল যখন হাসিনা, আপনারা কোনো দায়িত্ব পালন করেন নাই। কিন্তু শেখ হাসিনা যখন পালায়, তখন ওই দায়িত্বটা ঠিকমতো পালন করছেন, গা বাঁচানোর জন্য। দেশের এতগুলা ছেলে, 3-4 হাজার মানুষ মারা গেল ব্ল্যাক আউটে। ওই টাইমও আমাদের সেনা বাহিনীর মানে অবস্থান ছিল শেখ হাসিনার পক্ষে। এগুলো তো আমরা বলি নাই। এখন আমরা যাদেরকে দেশপ্রেমিক মনে করি, তারাও কাজ করতে পারতেছে না এই কিছু রাজাকার ভাজাকার এবং আপনার ইন্ডিয়ান দালালদের কারণে, ঠিক আছে? বাংলাদেশের সাপ্লাই চেইনকে ধ্বংস করার চেষ্টা করতেছে, এবং আমাদের রেডিমেড গার্মেন্টস, এটাকে আমি জানি না আপনারা কীভাবে এটা সিকিউরিটি দিবেন। 24 আওয়ার্স 7 ডেজ এই সার্ভাইভাল ক্যামেরা দিয়ে সিকিউরিটি ফোর্স বাড়ান, এবং এই যে আগুন টাগুন লাগে যে ফায়ার সার্ভিস যারা দেয়, এই বাহিনীগুলোকে প্রত্যেকটা ইপিজেডে আপনারা লোড করেন, কারণ এটা নেসেসারি ফর কান্ট্রি। আমাদের মানে আগুন লেগে কার্গো পুড়ে শেষ, মিলিয়ন মিলিয়ন ডলারের প্রোডাক্ট এয়ারপোর্টে, ইনস্ট্যান্ট ফায়ার সার্ভিস আসতে পারে নাই, এবং ফায়ার সার্ভিসকে নাকি ঢুকতে দেওয়া হয় নাই। এটা তো টোটালি পরিকল্পিত। আপনারা কি ইনভেস্টিগেশন করেন? সচিবালয়ে যে আগুন লাগছিল, কতগুলা ডকুমেন্টস পড়ানো হলো, তথ্য, ওইটারও কিন্তু কিছু করতে পারেন নাই। তাহলে এই যে ডক্টর ইউনূসকে আমরা বসাইছি এত ভালোবাসা, হোয়াট ইউ গাইজ গিভেন আস? নির্বাচন করবেন আপনারা, এটা তো আমার মনে হয় না আপনারা একটা সুস্থ নির্বাচন এই দেশের মানুষকে দিতে পারবেন। নির্বাচন কমিশন বলেন, প্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন, যেখানে চোরেরা, ডাকাতেরা, খুনিরা পার হয়ে যাচ্ছে, ইউ গাইজ ক্যান নট ডু এনি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।